যখনই বলিউডে কোনো নিউ কামারকে লঞ্চ করা হয়, যদি তার পারফরমেন্স ভালো থাকে বা তার লুকস ভালো থাকে, তার মোটামুটি একটা ফ্যান ফলোয়িং তৈরি হয়ে যায়, সে অ্যাপ্রিসিয়েশন পায়, তখনই যেটা হয় কিছু পার্টিকুলার বড় হাউস দ্বারা তাকে কন্ট্রাক্ট দেওয়া হয়। কখনো কখনো সেটা 3 ফিল্মস ডিল হয়, কখনো কখনো 5 ফিল্মস। এবার যদি সেই কন্ট্রাক্ট সে নিয়ে নেয়, তাহলে সেটা এমন একটা ফাঁদ যে সেটাতে সে ফাঁসতেই যায় এবং সেখান থেকে সে বেরোতে পারে না। অন্য প্রোডাকশন হাউসের বা ছোটো প্রোডাকশন হাউসের ভালো ডিরেক্টর তাকে অ্যাপ্রোচ করলেও, তার স্ক্রিপ্ট পছন্দ হলেও সে সেই কন্ট্রাক্ট ভেঙে বেরোতে পারে না। দেখুন, এরকম উদাহরণ প্রচুর রয়েছে। রিসেন্টলি তার উপরে ভিত্তি করে কিন্তু ব্যাডস অফ বলিউডে একটা বড় পোর্শন রয়েছে, বড় এপিসোড রয়েছে এবং সেটা হেভি মজার, ঠিক আছে, যেখান থেকে কন্ট্রাক্ট থেকে লক্ষ্যের যে ক্যারেক্টার সে বেরোতেই পারছে না। এবার অক্ষয় কুমার ফিল্মফেয়ারে এটা নিয়ে নতুন ছেলে মেয়েদের যারা ইন্ডাস্ট্রিতে ঢুকছে তাদেরকে একটা সাজেশন দিয়েছে। এবার সেটা এত পরিমাণে লাইমলাইট পেয়েছে, যেখানে অক্ষয় কুমার বলছে নিউ কামারদের সে একটাই কথা বলবে, একটাই সাজেশন দেবে, তারা যাতে কোনো বড় প্রোডাকশানের কোনো কন্ট্রাক্টে না আসে। ব্যাডস অফ বলিউডে সেটা দেখিয়েছে এবং কীভাবে সেটা একটা বিশাল বড় সমস্যার, এটা কিন্তু মানে সেখানে দেখিয়েছে, অ্যাড্রেস করেছে। তো সেটা দেখো এবং সেটার মধ্যে ফেসো না। কিন্তু আমরা এমন অনেককেই দেখছি যারা হচ্ছে এই কন্ট্রাক্টের মধ্যে অলরেডি চলে এসেছে এবং আগামী দিনে যখন ছবিগুলোর অ্যানাউন্সমেন্ট হবে, বোঝা যাবে যে তারা একই প্রোডাকশন হাউসে বারংবার কাজ করছে এবং তারা সেখান থেকে বেরোতে পারছে না। খারাপ হলেও তারা সেই প্রোডাকশন হাউসেই ছবি করতে বাধ্য হবে, যতক্ষণ না সেই 3 বছর 5 বছর 3টে ছবি 5টা ছবির কন্ট্রাক্ট শেষ হবে। এরকম একজন অ্যাক্ট্রেস করেছিল যে এই কন্ট্রাক্ট ভেঙে বেরিয়েছিল এবং তারপর তার কিন্তু অনেক চাপ হয়েছে, সে হচ্ছে শ্রদ্ধা কাপুর। আমরা তিনিয়ারিতে একদিন এটা নিয়ে কথা বলছিলাম। তো এরকম বহু অ্যাক্টরকে দেখা গেছে, যেমন অনুষ্কা শর্মা, যেমন রণবীর সিং, যেমন বাণী কাপুর, যারা ওয়ারএফের এই কন্ট্রাক্ট নিয়েছিল এবং পরবর্তীতে তাদের কীরকম সমস্যা হয়েছে। যেমন বাণী কাপুর, সে লম্বা সময় ধরে সেই প্রোডাকশানের যা ছবি পেয়েছে সেগুলোই করেছে, সেখান থেকে বেরোতে পারেনি। একইভাবে রণবীর সিং, সেই কন্ট্রাক্ট শেষ হওয়ার পরেই সে অন্য হাউসে কাজ করতে পেরেছে। তো এরকম আমরা বারংবার দেখেছি এবং এখন দেখতে চলেছি হচ্ছে লক্ষ্য। সে ভালো কাজ করেছে, কিলে প্রশংসা পেয়েছে, তারপরে ব্যাডস অফ বলিউড সেখানেও সে প্রশংসা পেয়েছে, তার পারফরমেন্স লোকের মুখে মুখে, তার একটা ফ্যান ফলোয়িং তৈরি হচ্ছে। এখন আপনারা যদি খুব ভালো করে দেখেন তাহলে দেখবেন ধর্মার আন্ডারে পর তার ছবি আসছে। একটা ছবি যেখানে জাহ্নবী রয়েছে, টাইগার শ্রফ রয়েছে, সেই ছবি 2 হিরো ফিল্ম, সেখানে সে রয়েছে, আরও একটা ছবি, এরকম 3-4টে ছবি যেগুলো ধর্মার ছবি, সেখানেই লক্ষ্যকে দেখা যাচ্ছে। এবার যদি সেই ছবিগুলো ভালো হয়, ছবিগুলো ভালো পারফর্ম করে, তাহলে ঠিক আছে। বাট যদি সেই ছবিগুলো ভালো না হয়, তাহলে লক্ষ্য যত তাড়াতাড়ি ওপরে উঠেছে, যেরকম তার পপুলারিটি গেন হয়েছে, ঠিক তত তাড়াতাড়ি কিন্তু সে পড়বে, তত তাড়াতাড়ি কিন্তু তার এই যে অডিয়েন্স তৈরি হয়েছে, প্রত্যেকটা অডিয়েন্স তাকে ভুলে যাবে। আমরা এমনটা হতে বারংবার দেখেছি যে একজন যে তার কেরিয়ারের শুরু ব্যাপকভাবে করেছে, কিন্তু রাতারাতি সে গায়েব হয়ে গেছে। আমি একটা বড় উদাহরণ দিচ্ছি। 1992 তার ছবি ছিল, ছবিটার নাম হচ্ছে দিল কা ক্যা কসুর। যেই ছবিটা বক্স অফিসে যখন রিলিজ হয়, সাকসেসফুল হয়, সেই ছবিতে যে অভিনয় করেছিল, লিড অ্যাক্টর ছিল পৃথ্বী। সেই ছবিতে সে ডেবিউ করেছিল হচ্ছে দিব্য ভারতীর সাথে। তার ডেবিউর পরে এরকমভাবে তার একটা অডিয়েন্স তৈরি হয়ে যায় এবং সবাই তাকে বলতে থাকে এ হচ্ছে নেক্সট রাজেশ খান্না, যেটা কিন্তু শাহরুখ খানও নিজের প্রথম ছবির দ্বারা সেই ট্যাগটা কামাতে পারেনি, অক্ষয় কুমার পারেনি, কেউ পারেনি। এবং তাকে ধরা হয়েছিল সে সবথেকে বড় কম্পিটিটর এদের। কিন্তু সে এরকমভাবে কন্ট্রাক্টে চলে যায় যে তার নাম আপনারা কজন জানেন, সেই ছবিটার নাম কজন মনে রেখেছেন, পুরোপুরি সে গায়েব হয়ে গেছে। এখনও দেখবেন বহুবার কিন্তু সেই সিনেমাটা টিভিতে টেলিকাস্ট হয়। রিসেন্ট একটা ইন্টারভিউতে সে বলছিল তার সেই ছবিটা সাকসেসফুল হওয়ার পরে এরকম বড় হাউস থেকে কন্ট্রাক্ট এসেছিল যে সে কিছু না ভেবেই সেই ডিলের পার্ট হয়ে যায় এবং তারপর সে পুরোপুরি গায়েবই হয়ে যায়, জাস্ট গায়েব হয়ে যায়। তো এরকম উদাহরণের বলিউডে কিন্তু শেষ নেই এবং সেই ফাঁদেই হয়তো লক্ষ্য বলি বা আহান পান্ডে বলি, এরা পড়েছে। আহান সে সাইয়ারাতে এত ভালো কাজ করলো, আমার তো তার কাজ খুব ভালো লেগেছে এবং আমার মনে হয় যে এর মধ্যে পোটেনশিয়াল রয়েছে। কিন্তু যখনই এদেরকে একটা হাউস আটকে রাখে, সমস্যাটা কি হয়, এদের কাছে অপশানই খুব কম। এই হাউসের কাছে 3 থেকে 4টে পরিচালক আছে, গুনতি কয়টা স্ক্রিপ্ট আছে, এর মধ্যেই কাজ করতে হবে। যেখানে বাইরে এত ভালো ভালো পরিচালকরা রয়েছে যারা হয়তো এমন কাউকে খুঁজছে যার পিছনে খরচটা কম হবে, কিন্তু তার একটা অডিয়েন্স পুল আছে, যে পারফরমেন্স দিয়ে ফাটিয়ে দেবে, তার মধ্যে সেই দক্ষতা আছে, কিন্তু সেটা পৌঁছাতেই পারবে না। তো তখনই হয়ে যায় এদের কেরিয়ারের সমস্যা। এবং করণ জোহর সে এতটাই মানে বিজনেস মাইন্ডেড, করণ জোহর বলি, আদি চোপড়া বলি, এবং এরা না এগুলো বারংবার করেছে।
তার মধ্যে পোটেনশিয়াল রয়েছে, যার মধ্যে সেই ক্ষমতা রয়েছে, তাকে আগে কন্ট্রাক্টে নিয়ে নাও। শ্রদ্ধা কাপুর সে ওই টাইমে এই কন্ট্রাক্ট ভেঙেছিল, সে বেরিয়েছিল, এবং ভাবুন সে আর কোনো ছবি করতে পারেনি ওআরএফের সাথে, সে বড় প্রোডাকশনের ছবিই পাচ্ছিল না, ঠিক আছে। তো এটা কিন্তু ইনসাইডাররা জানে যে শ্রদ্ধা কত স্ট্রাগল করেছে। শ্রদ্ধা সে যেরকম হিট সুপারহিট ছবি দিয়েছে, যেরকম তার ফ্যান ফলোয়িং ছিল, শ্রদ্ধার কাছে একটা ছবি পৌঁছানো, দেখবেন শ্রদ্ধার কিন্তু ছবি তুলনামূলক বাদবাকি অ্যাক্ট্রেসদের অনেক কম। তার মূল কারণ হচ্ছে এটা, শ্রদ্ধা কন্ট্রাক্ট ভেঙেছিল, এই কারণেই শ্রদ্ধা এত সাফার করেছে। এবং অক্ষয় কুমারের এই বিষয়ে কথা বলার কারণ হচ্ছে এরা বলিউডের খারাপ থেকে ভালো প্রত্যেকটা ফেস দেখেছে, এবং এই কারণে এরা জানে যে কি কি জিনিসপত্র এখানে হয়। তো যে কারণে এই বিষয়টা, এবং আমার মনে হয় লক্ষ বলি বা আহান পান্ডে বলি, এদের না এই সমস্যাটা খুব বড়োভাবে ভোগাতে পারে, ধর্মার থ্রু হোক বা তা ওআরএফের থ্রু হোক। এই যে ফিল্ম ডিল, এই যে কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্টে থেকে যাওয়া, এটা যে কতটা চাপের সেটা যারা দেখে এসেছে এদেরকে, যারা ফেলিয়ারগুলো দেখেছে তারা খুব ভালো করে জানে। আমাদের বাংলাতে তুলনামূলক এই কন্ট্রাক্টটা ওই পরিমাণে নেই, তবে এমন কয়েকজন অ্যাক্টর রয়েছে আপনারা অনেকেই জানেন যারা পার্টিকুলার কিছু হাউসের কাছে সীমাবদ্ধ, এবং তাদেরও যদি আপনারা ফিল্মোগ্রাফি দেখেন, তাদের যা পোটেনশিয়াল, তারা যে লেভেলের কাজ করতে পারে, কিন্তু যেহেতু তারা ওই কন্ট্রাক্টে আবদ্ধ, যে কারণে তাদের কাছে অপশান ভীষণ কম, সেই যে বাঁধন সেটা থেকে বেরোতেই পারে না, যে কারণে কখনো ওই এক্সপ্লোরটাই এরা হতে পারে না। তো এটা বিশাল বড় করে একটা সমস্যা। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে করণ জোহর। সে কয়েকদিন আগে একটা স্টেটমেন্ট দিয়েছিল একটা ইন্টারাকশানে, যে সে হোমবাউন্ড ছবিটা প্রডিউস করেছে, খুব ভালো একটা ছবি, বাট সেই ছবিটা বক্স অফিসে ওয়ার্ক করেনি। এবার সেই ছবিটা এই যে ওয়ার্ক করলো না, ফিউচারে তাকে ভাবাবে সে এরকম ধরনের প্রজেক্টের সাথে যুক্ত হবে কি না। এবার এটার পরে সোশ্যাল মিডিয়াতে সে খুব বাজেভাবে ট্রোল হয়েছে। এদের ক্ষমতাটা খালি দেখুন কীরকম। করণ জোহর তারপরেই এই যে তার যে স্টেটমেন্ট, এটাকে পুরোপুরি কোথাও একটা গিয়ে সুইচ করে দেয়। সে পরবর্তী সময় জানায় যে হোমবাউন্ডের সাথে যুক্ত থাকতে পেরে আমি খুব প্রাউড ফিল করছি, আমি এই ছবিটার সাথে যুক্ত থাকা খুব প্রয়োজনীয় মনে করি, এবং তাতে তার কোনো আফসোস নেই। পরবর্তী সময় তার এই স্টেটমেন্ট 180 ডিগ্রি তার আগের স্টেটমেন্টের সাথে পরের স্টেটমেন্ট পুরোপুরি বদলে যায়। একইভাবে এই ছবির যে পরিচালক নীরজ ঘায়ওয়ান, সে দুদিন আগে, গতকালকেই বোধহয়, সে একটা স্টেটমেন্ট দেয়, এবং সেই স্টেটমেন্টটা পুরো বোঝা যাচ্ছে যে কেন দিয়েছে। করণ জোহর সে এরকমভাবে ট্রোল হচ্ছে তার স্টেটমেন্টের জন্য, প্রত্যেক জায়গায় এই স্টেটমেন্ট নিয়ে বহু ইনফ্লুয়েন্সার, বহু লোক এটা নিয়ে কথা বলছে। নীরজ ঘায়ওয়ান সে স্টেটমেন্ট দিচ্ছে, ভাবুন কোন জায়গায় সেই পরিচালক বলছে যে করণ জোহরের যে কথাটা সেটাকে লোকে অন্যভাবে ব্যবহার করছে। করণ জোহর এই কথাটা বলেনি। করণ জোহর প্রথম থেকেই জানতো যে এই ছবিটা বক্স অফিসে ওয়ার্ক করবে না। তো এটা আমার দেখে খুব খারাপ লাগছে যে করণকে এরকমভাবে লোকেরা বলছে এই ছবিটা সে প্রডিউস করেছে, তা সত্ত্বেও তাকে নিয়ে এরকমভাবে কথা বলা হচ্ছে। সে প্রথম থেকেই জানতো এই ছবিটা ওয়ার্ক করবে না, তা সত্ত্বেও সে ছবিটার সাথে যুক্ত হয়েছে। এই স্টেটমেন্টটা দিচ্ছে নীরজ ঘায়ওয়ান, বোঝাই যাচ্ছে যে এই ট্রোলটা আটকানোর জন্য নীরজ ঘায়ওয়ান তাকে বলা হয়েছে এরকম ধরনের স্টেটমেন্ট দেওয়ার জন্য। এবার বিষয়টা হচ্ছে করণ জোহর সে হোমবাউন্ড প্রডিউস করুক না করুক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এই যে এই ছবিটা বক্স অফিসে ওয়ার্ক করছে না, সে কারণে সে এরকম ধরনের কোনো ছবির সাথে যুক্ত থাকবে না এই স্টেটমেন্টটা দিচ্ছে। সে ওটিটির জন্য এরকম ধরনের কাজ নিয়ে আসে, যেটা হচ্ছে নাদানিয়া, যেখানে সে খুশি কাপুর এবং সাইফ আলি খানের ছেলে এই দুজনকে নিয়ে আসছে। এবার সেই কাজটা এমন একটা কাজ যেই কাজটা আপনি পাতে দিতে পারবেন না, কিন্তু যদি আপনি ধর্মা, করণ জোহরের এই প্রডিউস করা রিসেন্ট টাইমসের ছবিগুলো দেখেন, তার মধ্যে সবথেকে বেশি যেরকম ধরনের কাজ সেটা হচ্ছে এরকম ধরনের ছবি, যেখানে জাহ্নবী রয়েছে, যেখানে খুশি কাপুর রয়েছে, যেখানে টাইগার শ্রফ রয়েছে, যেখানে বরুণ ধওয়ান রয়েছে। এবার এরা প্রত্যেকেই বক্স অফিসে যেরকম পারফর্ম করছে সেটা খুব খারাপ, খুব খুব খারাপ, এবং ছবিগুলো কন্টেন্ট যেরকম নিয়ে আসছে সেগুলো অতীব জালি। সেই বেলা করণ জোহর বলছে না যে এই ছবিগুলো এত খারাপ হচ্ছে, এত বাজে হচ্ছে, এরকম ধরনের ছবি আমি প্রডিউস করব না, এই ছবিগুলো বক্স অফিসে চলছে না, আমি এরকম ধরনের ছবির সাথে যুক্ত হব না। সে একটা হোমবাউন্ড প্রডিউস করে বলছে যে আমি এরকম ধরনের ছবি যেহেতু চলেনি ফিউচারে ভাববো। এরা কতটা হিপোক্রিট। যদি আমি দেখতাম এটা যে বরুণকে নিয়ে বা খুশি কাপুরকে নিয়ে ছবিগুলো করেছে, সেই ছবিগুলো খারাপ হোক যেমন হোক, ছবিগুলো বক্স অফিসে বিশাল বড় করে ফায়দা তুলেছে, সেটাও তো হয়নি। তাহলে যখন সেই ছবিগুলো চলছে না, সেই ছবিগুলো তুমি ব্যাক টু ব্যাক প্রডিউস করে যাচ্ছ, আজকে একটা হোমবাউন্ডের মতো ছবি, যে ছবিটা এত ভালো হয়েছে, সেরকম ধরনের পরিচালক নীরজ ঘায়ওয়ান যে এত বছর পর ছবি বানাচ্ছে, সেরকম ধরনের পরিচালককে ব্যাক করবে না। একটা ছবি করার পরে হয়ে গেল, যেহেতু সেই ছবিটা বক্স অফিসে মুনাফা দেয়নি, কিন্তু অন দি আদার হ্যান্ড এরকম ধরনের ছবিগুলোও তো মুনাফা দেয়নি।
তাহলে সেই ছবিগুলোকে তুমি কেন বারংবার ব্যাক করছো? ভালো করে যদি এই প্রমোশনের দিকটা লক্ষ্য করেন তাহলে দেখবেন এই ছবিতে মানে সানি সংস্কারি কি তুলসী কুমারী সেই ছবিতে হিসাব মতো 4 জন লিড, কিন্তু ছবির ম্যাক্সিমাম প্রমোশনে রোহিত শরফ এবং সানিয়া মালহোত্রা তারা নেই, তাদেরকে প্রমোশনে দেখাই যাচ্ছে না। ম্যাক্সিমাম প্রমোশনে কারা রয়েছে? জাহ্নবী কাপুর এবং বরুণ ধবন, এবং দুজনেই মহা ডাল পারফরমেন্স দিয়েছে ছবিতে। এবং সেই ছবিটা ঠিক 1 সপ্তাহ আগে আসছে হোমবাউন্ড যখন আসছে সেই ছবিটার সেরকম কোনো প্রচার নেই, কোনো ইভেন্ট নেই, কিচ্ছু নেই। কিন্তু ঠিক তার পরের সপ্তাহে যখন আসছে সানি সংস্কারি কি তুলসী কুমারী, সেই ছবিটার প্রচার দেখুন। দুটো ছবির যে প্রচার, যে প্রমোশন, তার পার্থক্য দেখলে আপনি বুঝে যাবেন কোন ছবিটায় প্রোডাকশন হাউস ইনভলভ, তারা চায় এই ছবিটা বক্স অফিসে চলুক। বিশেষ করুন যতটা পুশ প্রথম দিন থেকে বরুণ ধওয়ান থেকে শুরু করে জাহ্নবী কাপুর এরা পায়, আলিয়া নিজের কেরিয়ারের শুরু থেকে যতটা খেটেছে এবং যেরকম ধরনের ক্যারেক্টার নিয়েছে, ওই পুশটা পেয়ে না ও নিজেকে বারংবার প্রমাণ করেছে। তো আলিয়াকে সেই লিস্টে আমি রাখতে চাই না। কিন্তু অন দি আদার হ্যান্ড যদি আজকে এরকম মানে এই পুশের সিকিভাগ যদি আজকে বিশাল জেথুয়া, সানিয়া মালহোত্রা এরকম পারফর্মাররা পায়, তাহলে এরা না অনেক ব্যাপক কন্টেন্ট দেবে। এদের থেকে অডিয়েন্সের অনেক কিছু পাওয়ার রয়েছে, এদের সেই জায়গাটা পায় না। তো এই ছিল আজকের ভিডিও। এতে আপনাদের কি অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।